তো মমতা ব্যানার্জি দেখাচ্ছেন যে আমি গণেশ কুমারকে অপোজ করছি, আমি সবচেয়ে বড় মুসলিমদের বন্ধু। রাষ্ট্রপতি শাসন জারি হলে ওনার যে কাউন্সিলর গুন্ডাগুলো আছে, যেগুলো পঞ্চায়েত লিডার, এসব গর্তের তলায় ঢুকে যাবেন, সেটা উনি জানেন। উনি একটা ভয় তো আছেন, এটা ঘটনা যে উনি ভয়ে আছেন এবং এই পরিস্থিতির জন্য উনি দায়ী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার আরও একবার রিগিং এবং বুথ দখল করে ভোটে জিততে চান। মুসলমানরা যেটুকু দাঙ্গা করছে, ট্রেন ভাঙছে, এই ভাঙছে, সেটার একটাই কারণ, মুসলমানদের পিছনে পুলিশ আছে, প্রশাসন আছে, মমতা ব্যানার্জির ইন্ধন আছে। এই যে লুট করা যাবে না, এখানেই টেনশনে পড়ে যাচ্ছেন, কারণ ওনার তো উদ্দেশ্য রিগিং করে যেতা। এদের ইনি একজন কলতলার ঝগড়া করা লোক, আরেকজন হলো মহুয়া মৈত্র। এরা কলতলার ঝগড়া করবে আর কিছু হলেই বলবে আমরা মহিলা। মুখ্যমন্ত্রী তিনি মেট্রো চ্যানেলে ধর্ণা দিচ্ছেন, কিন্তু এতে পাবলিকের যে অসুবিধা হচ্ছে না, এটা কি তিনি বলতে পারবেন? কারণ তার ধর্ণা শেষে পুরো ধর্মতলা চত্বরের 1.5-2 কিলোমিটার আশপাশ পর্যন্ত পুরোটা ব্যারিকেড করে ফেলা হচ্ছে। বড়াচড়ে ব্যারিকেডের পুরো মেলা লেগেছে এই ধর্মতলা চত্বরে। এটা কীভাবে দেখছেন আপনি? প্রথমত ওই ব্যারিকেডে ওখানে কোনো লোক হয়নি, ফার্স্ট কথা। হ্যাঁ। ওটা না করলেও হতো, ঠিক আছে। কেন উনি পুরো জায়গাটা দখল করলেন আমি জানি না। সামনে তো চেয়ারে কোনো লোকজন নেই, তো শুধু শুধু উনি কেন এতটা করতে গেলেন আমি জানি না। আর 2 নম্বর, মানুষের অসুবিধা হয় সেটা উনি কবে বুঝেছেন? উনি তো একসময় 26 দিন সিঙ্গুরটাকে, মানে টাটাকে ভাগানোর জন্য উনি 26 দিন দখল করে পড়েছিলেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রাস্তা, সেখানে লরি লরি সব খাবার পচে গেছে, এই পচে গেছে, চাষিদের অসুবিধা হয়েছে। উনি কোনোদিন মানে মানুষের কথা উনি ভাবেননি। এখন ক্ষমতা এসছেন, ক্ষমতা ধরে রাখার জন্য উনি জানেন যে জেলায় জেলায় যদি যান লোক হবে না। তো এখানে মিডিয়া টিডিয়া আছে কলকাতায়, তো কলকাতায় ধর্মতলা দখল করে বসলেন। এবার শুভেন্দুবাবুর যখন মিটিং হয় তখন তো শুভেন্দুবাবুকে ইয়েতে যেতে হয়, কী বলে, কোর্টে যেতে হয়। উনি কোর্ট থেকে পারমিশন নিয়ে এসছেন, ওনাকে কী করে পারমিশন দিল? পারমিশনের চিঠি দেখাতে পারবেন? উনি কোনো পারমিশন নেই। শুধু শুধু আমি বলছি, মানে এটা একটা মানে কিমের রাজত্ব চলছে। কিম আছে উত্তর, মানে ইনি হলেন লেডি কিম, মানে যেটা শুভেন্দুবাবু বলেছিলেন, আমি বলতে বাধ্য হচ্ছি, মানে এটা ডিক্টেটরশিপ চলছে একটা। এই ডিক্টেটরশিপের কি ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, প্রত্যেকটা স্বৈরাচারী যে আছে তার একটা মনের ভেতর একটা ভয় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সেই একই ভয় ধরে গেছে, যার কারণে তিনি বারবার রাজ্যপাল, আগত যে রাজ্যপাল তাকে আক্রমণ শানাচ্ছেন, রাষ্ট্রপতি শাসন হওয়ার একটা ভয় পাচ্ছেন তিনি? উনি রাজ্যপালকে অ্যাটাক করেছেন, রাষ্ট্রপতিকে অ্যাটাক করেছেন, উনি চিফ ইলেকশন কমিশনার, জানেন তো? চিফ ইলেকশন কমিশনার কিন্তু ইকুইভ্যালেন্ট টু প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। তার এটা টিএন সেশন সেই সময় বলেছিলেন সংবিধানে। যাকে পারছেন তাকে উনি অপমান করছেন। ওনার একটা মাতাল একটা সাংসদ আছে কল্যাণ, সে বলছে আঙুল কেটে দেবো। তো উনি তো ওর পাড়ায় গেলেন যে আয় আমায় আঙুল কাট। সেই জঞ্জিরা অমিতাভ বচ্চন গেছিলো প্রাণের পাড়ায়, প্রান্তত দাঁড়িয়েছিল, মারধর খেয়েছে। এ তো পালিয়েই চলে গেল কল্যাণ ব্যানার্জি, আয় আঙুল কাট। তো উনি তো সামনে দিয়ে বেরিয়ে চলে গেলেন, কিছুই করতে পারলি না। এখানে সে 2-3 দিন ঘুরে ধমকে ধমকে দিয়ে চলে গেল। তো এখন ওই শেষ অবস্থায় অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে ব্যাপারটা বলি। মুসলিম ভোট নিয়ে একটা ভাগাভাগির ব্যাপার চলছে। তো মমতা ব্যানার্জি দেখাচ্ছেন যে আমি গণেশ কুমারকে অপোজ করছি, আমি সবচেয়ে বড় মুসলিমদের বন্ধু। তো এটা উনি দেখানোর চেষ্টা করছেন, আর নাথিং এলস। এই যে রাষ্ট্রপতি শাসনের একটা ভয়, মুখ্যমন্ত্রী বারবার তিনি ধর্ণা মঞ্চ থেকেও তিনি বলেছেন যে যদি রাষ্ট্রপতি শাসন হয় আমার একটু বিশ্রামের সময় হবে। এটা কি শুধুমাত্র লোকদের একটু দেখানো মাত্র বিষয়, আর তাছাড়া কিছুই নয়? দেখুন, আজকে রাষ্ট্রপতি শাসনের জায়গায় আসতো না, কথায় কথায় এই পয়সা কামানোর জন্য এই অভিষেক মনু সাংভি আর কপিল সিব্বল ওনাকে উত্ত্যক্ত করেছে। উনিও কথায় কথায় কোর্টে গেছেন, কোর্টে গিয়ে আজকে জিনিসটা এমন জায়গায় নিয়ে এসছেন, এটা এর জন্য উনি দায়ী। উনি যদি আদালতে না যেতেন, বাকি সবকটা রাজ্যের এসআইআর শেষ হয়ে গেছে, এখানকারও এসআইআর শেষ হয়ে যেত, তাহলে তো রাষ্ট্রপতি শাসনের প্রশ্নই উঠছে না। আজকে প্রশ্নটা উঠছে কেন? উনি প্রশ্ন তুলছেন, আমরা তো প্রশ্ন তুলছি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ ধরা চলে রাষ্ট্রপতি শাসন হলে? রাষ্ট্রপতি শাসন জারি হলে ওনার যে কাউন্সিলর গুন্ডাগুলো আছে, যেগুলো পঞ্চায়েত লিডার, এসব গর্তের তলায় ঢুকে যাবেন, সেটা উনি জানেন। যে জন্য কয়েকদিন আগে পঞ্চায়েত সম্বন্ধে উনি একটা বিল এনেছেন যে 3 বছরের আগে পঞ্চায়েত ভাঙা যাবে না, 3 বছর পঞ্চায়েত থাকতে হবে অন্তত। উনি জানেন রাষ্ট্রপতি এসে যদি দুম করে ভেঙে দেয় পঞ্চায়েত, তাহলে কী হবে, একটা আইন এনেছিলেন, ঠিক আছে। এবার আমি জানি না সেটা আগের রাজ্যপাল সই করেছেন কি করেননি, কিন্তু উনি একটা ভয় তো আছেন, এটা ঘটনা যে উনি ভয়ে আছেন এবং এই পরিস্থিতির জন্য উনি দায়ী, অন্য কেউ দায়ী না। ওনাকে কে বলেছে এতবার করে আদালতে যেতে? কেউ তো যায়নি, সবাই এসআইআর মেনে নিচ্ছে, উনি একা মানছেন না এসআইআর। এই অস্থায়ীভাবে যে রাজ্যপাল আসছেন মিস্টার রাবি, তাকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি একটু ভয় ধরেছে? কারণ তিনি তাকে বলছেন মনে রাখবেন এটা বাংলা কি ভারতবর্ষ থেকে আলাদা, তিনি আলাদা করে মনে করাচ্ছেন। উনি তো সবাইকেই ধমকি, দেখুন আমি ওনার ধমকি নিয়ে কিছু কোনো আলাদা কথা বলছি না, কারণ উনি সবাইকেই ধমকি দেন। আর বাংলা মানে বাংলা তো এটা বাংলাদেশ না, এটা পশ্চিমবঙ্গ, সেটা ওনাকে নো, এটা বাংলা নয়, এটা পশ্চিমবঙ্গ, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি পশ্চিমবঙ্গ।
বাংলা ওদিকে চলে গেছে, এবং সেটাও ছিল পূর্ব পাকিস্তান সেই সময়। আর এই যে বাংলা বাংলা করে বলে, বাংলাদেশ তো নাম হয়েছে 71 সালে। আপনি জিজ্ঞেস করুন 1947 থেকে 71, 24 বছর নাম পেয়েছেন, তখন ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ কেন বাংলা করেননি আপনারা? তাহলে ওরা বাংলাদেশ করতে পারতো না। আপনারা সেই সময় করেননি কেন? এখন এসে আপনার মনে হয়েছে এত বছর পর? আপনি তো 1984 থেকে এমপি ছিলেন, রাজীব গান্ধীর সময় আপনি ছিলেন কংগ্রেসের, নরসিংহ রাও ছিলেন, তখন তোলেননি কেন? বুদ্ধবাবু বলেছিল বাংলা হবে, তখন উনি বিরোধিতা করেছেন। আপনি 2000 আপনি আনন্দবাজারের আর্কাইভ দেখুন, একসময় বাংলা নামের বিরোধিতায় মমতা ব্যানার্জি করেছেন, আজকে বাংলা বাংলা করে চেঁচিয়ে যাচ্ছেন। তো এইসব বলে লাভ নেই। বাঙালিরা বুঝে গেছে, বাঙালির চাকরি চুরি করেছেন, বাঙালির ইট চুরি করেছেন, পাথর চুরি করেছেন, গরু চুরি করেছেন, বা মানে বাঙালির পুরো এডুকেশন শেষ করে দিয়েছেন, বাঙালির হেলথ শেষ করে দিয়েছেন। বাংলা বাংলা করে উনি নিজেকে বাঁচাতে পারবেন না। কিন্তু একটা বিষয় তিনি ভালোভাবে ধরেছেন যে গ্যাসের দাম বৃদ্ধি, এই গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তিনি হাতাখুন্তি নিয়ে রীতিমতো রাস্তা নামলেন, তার নির্বাচিত সাংসদ বিধায়কেরা রাস্তা নামলেন। এই বিষয়টা কীভাবে দেখছেন? গ্যাসের দাম তো বাড়লোই। গ্যাস আমাদের দেশে তৈরি হয় না, গ্যাস আমাদের বিদেশ থেকে আনতে হয়। এবার ঘটনা হচ্ছে, আপনি ইউরোপে গ্যাসের দাম দ্বিগুণ হয়ে গেছে, আমাদের এখানে গ্যাসের দাম কত বেড়েছে? 5 কি 6%। ওখানে 100% দাম বেড়েছে ইউরোপে। ইউরোপের আজকে এত দুরবস্থা, ইউক্রেনকে বলছে ভাই তোমরা যুদ্ধ বন্ধ করো রাশিয়ার সঙ্গে। ইউরোপে গ্যাস নেই। মোদিজির এই ফরেন পলিসির জন্য আজকে আমাদের দেশে গ্যাসে সৌদিতে মানে খাদ্যাভাব দেখা দিয়েছে। হ্যাঁ, খাদ্যাভাব দেখা দিয়েছে। একমাত্র যদি কেউ ইনট্যাক্ট থাকে সেটা ভারত, এবং ভারতের কাছে তেল রিজার্ভ আছে, ভারতের কাছে গ্যাস রিজার্ভ আছে। ভারত যে কোনো সময় রাশিয়ার থেকে গ্যাস নিতে পারে, যে কোনো সময় তেল নিতে পারে রাশিয়ার থেকে। ভারতের কোনো অসুবিধা হবে না। আর মাত্র 5% বেড়েছে। আপনি ওনাদের জিজ্ঞেস করুন, ওনাদের খোঁজ খবর রাখে না। আজকে ইউরোপের কী অবস্থা? ইউরোপ নাগড়া গড়াচ্ছে। ইউরোপের আজকে গ্যাস এবং তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে ইউরোপে। ভারতের অবস্থা তার থেকে অনেক ভালো। কিন্তু স্যার আরেকটা বিষয় প্রশ্ন, জ্ঞানেশ কুমার তিনি বঙ্গ সফরে আছেন, বিভিন্ন জায়গায় তো এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গ বাদেও 11টি রাজ্যে এসআইআর হয়েছে, সেইখানে কোনো মারামারি নেই, কোনো ঝগড়া নেই, কোনো কালো পতাকা দেখানো নেই। যেই পশ্চিমবঙ্গের বেলায় এইখানেই কেন কালো পতাকা? আর তখনই বিরোধীরা বলে উঠছে যে পশ্চিমবঙ্গের বেলায় কেন নতুন নিয়ম, এখানে কালো পতাকা দেখাচ্ছে, সেই কারণেই কি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার আরও একবার রিগিং এবং বুথদখল করে ভোটে জিতে চান। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। উনি যেভাবে ভোটে জিতেন, রিগিং এবং বুথদখল করে উনি ভোটে দিতে চান। এইবার নতুন নিয়ম আসছে, নতুন পদ্ধতি আসছে, সেখানে উনি বুঝতে পারছেন রিগিং বা বুথদখল। আমি আপনাকে বলছি, এইবার যে সিস্টেম আসছে, ডায়মন্ড হারবারে যেখানে 7 লাখ ভোট লুট করেছিল ওর ভাইপো, ডায়মন্ড হারবার ক্যানিংয়ে ভোট লুট করতে পারবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, যদি কেউ ভোট লুট করে ডায়মন্ড হারবারে যদি চেষ্টা করে, সঙ্গে সঙ্গে জেল হবে। আপনি বিএনএসের 172 নম্বর যে ধারা আছে সেই ধারা দেখবেন, 174 নম্বর ধারা দেখবেন, প্রত্যেকের ফটো তোলা হবে, রাস্তায় ফটো তোলা হবে, ওখানে ফটো তোলা হবে। একটা লোক যদি দ্বিতীয়বার ভোট দেয়, এইবার কিন্তু ভয়ঙ্কর নিয়ম আসছে। আমার এক বন্ধু আছে, আমাদের ব্যাচমেট ছিল, সে আইএএস অফিসার, ওখানে নির্বাচন কমিশনের পাশেই ওদের অফিস। বলছে এইবার বেঙ্গলে এবার ভোট কিন্তু লুট করা যাবে না। এই যে লুট করা যাবে না, এখানেই টেনশনে পড়ে যাচ্ছেন, কারণ ওনার তো উদ্দেশ্য রিগিং করে যেতা। উনি তো 15 বছর বেঙ্গলের জন্য কিছু করেননি। আপনি একটা সেক্টর বলুন যেখানে মমতা ব্যানার্জি কাজ করেছেন, কিচ্ছু করেননি। তো সেই জন্য ওনার ভয় ধরছে। আর উনি জানেন, উনি যে টাকা পয়সা দিচ্ছে 1000 1500 করে লক্ষ্মীর ভাণ্ডার, অন্যান্য স্টেটে 3000 4000 টাকা করে দেয়, এবং সেটাও মানুষ জেনে গেছে। ফলে ওই টাকাটা যে আপনি জানেন, 2,42,00,000 মহিলাকে উনি লক্ষ্মী ভাণ্ডার দেন, তার মধ্যে মাত্র 1,36,00,000 ওনাকে ভোট দেয়। বাকি 1 কোটি মহিলা ওনাকে ভোট দেয় না লক্ষ্মী ভাণ্ডার নিয়েও। তো উনি ব্যাপারটা বুঝে গেছেন, যে জন্য উনি এখন বুঝতেই পারছেন। জ্ঞানেশ কুমার তিনি এসে সর্বদলীয় বৈঠক করলেন, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের তরফ থেকে উপস্থিত ছিলেন। সেইখান থেকে বেরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে একজন আমি মহিলা আমার সঙ্গে এইভাবে কি করে কথা বলতে পারে। এইখানে মহিলা ব্যাপারটা কোথা থেকে এলো স্যার? দেখুন, আপনি দেখবেন পাড়ায় আগে যখন সব এক কল থেকে জল নিত, যখন জলের অভাব টভাব ছিল, তো আমরা সব ছেলেরা যেতাম জল নিতে। কিছু বাড়ির লোকেরা আছে, তারা ওই এক্সট্রা জল নেওয়ার জন্য বাড়ির মহিলাদের এগিয়ে দিত। মহিলা গিয়ে ওখানে ঝগড়া করতে, এবার আপনি যদি মহিলার সঙ্গে ঝগড়া করেন, ব্যাস এই আপনি মহিলার সঙ্গে ঝগড়া করলেন। তা আপনি একজন মিনিস্টার, আপনি মহিলা বলে অ্যাডভান্টেজ নিচ্ছেন কেন? আপনি ওখানে কলতলার ঝগড়া করতে গেছেন কেন? আপনি ইনি একজন কলতলার ঝগড়া করা লোক, আরেকজন হলো মহুয়া মৈত্র। এটা কলতলার ঝগড়া করবে আর কিছু হলেই বলবে আমরা মহিলা। আরে আপনি পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করছেন আপনারা, আর মহিলা বলে আপনার অ্যাডভান্টেজ কী আছে? মহিলা বলে আপনার অ্যাডভান্টেজ কী আছে?
একজন আমাদের মতো ফ্যামিলি, সে ছেলেকেও যেটুকু সুযোগ দেয় মেয়েকেও সেটুকু সুযোগ দেয়। ছেলেরা যদি পড়াশোনা করতে পারে মেয়েরাও পড়াশোনা করতে পারে। তা আপনি কী হাতি ঘোড়াটা করেছেন আপনি? কিছু মনে করবেন না, আমাদের দু এক পিসি আছে, তারা হায়ার সেকেন্ডারি ফার্স্ট হয়েছিল সেই যুগে 68, 69-এ। আর সেখানে কি দু পয়সার পড়াশোনা করে এরা সব বলে বিশাল বিদ্বান হয়ে গেছি। আরে মহিলা হয়ে যখন নেমেছেন পুরুষদের সঙ্গে লড়াই করতে, তখন মহিলা অ্যাডভান্টেজ নেবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন। আর ওখানে চাইতে কে বলেছে আপনাকে? যুক্তি দিয়ে কথা বলুন, আপনি নাকি লয়ার। যুক্তি দিয়ে না কথা বলে ওখানে হাউ হাউ করে যাচ্ছিল, তখন বলেছে আপনি আস্তে কথা বলুন, তা সেটা তখন মহিলা হয়ে গেল। আরে পুরুষ হলেও আস্তে কথা বলতো তাকে, অদ্ভুত ব্যাপার। আবার স্যার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা মঞ্চ থেকে বলছেন যে আমরা আছি তাই তোমরা সুরক্ষিত আছো। এই ধরনের যে মন্তব্যগুলো, যে এক সেকেন্ডে জড়ো হয়ে যাবে, একটু সময় লাগবে না শেষ হতে, এই যে উস্কানিমূলক মন্তব্য, এইগুলো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রমাণিত করতে চাইছেন? কি বুঝলাম না, কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে বলছেন আমরা আছি তাই তোমরা সুরক্ষিত আছে। উত্তর দিচ্ছি, বলছি শুনুন, একটা কথা বলছি। কেউ এই যে মুসলমানদের ভয় দেখাচ্ছে না, যে মুসলমানরা নাকি উনি বলছেন বলে দাঙ্গা করছেন, না, মুসলমানরা যেটুকু দাঙ্গা করছে, ট্রেন ভাঙছে, এই ভাঙছে, সেটার একটাই কারণ, মুসলমানদের পিছনে পুলিশ আছে, প্রশাসন আছে, মমতা ব্যানার্জি ইন্ধন আছে। উনি পিছন থেকে পুলিশ আর প্রশাসন সরিয়ে নিক। আমাদেরও কিন্তু কয়েক লক্ষ স্বয়ংসেবক আছে, আমাদের কয়েকশো, এবং আমরা প্রত্যেকটা হিন্দুকে বাঁচাতে আমরা বদ্ধপরিকর, প্রত্যেকটা হিন্দুকে বাঁচাতে এবং প্রত্যেকটা ভারতীয়কে বাঁচাতে আমরা বদ্ধপরিকর। শুধু হিন্দু নয়, হিন্দু মুসলমান নির্বিশেষে যে কোনো ভারতীয়কে আমরা বাঁচাতে বদ্ধপরিকর। ফলে ভারতীয় মুসলিম যারা নিজেকে ভারতীয় মনে করে, কারো গায়ে আমরা হাত তুলতে দেবো না। ফলে উনি দাঙ্গাবাজদের বের করুন না, উনি ইনস্ট্রাকশন দিন, পিছনে পুলিশ যেন না থাকে, তারপর আমরা দেখে নেব। আমাদেরও কয়েক লক্ষ স্বয়ংসেবক কিন্তু রাস্তায় ঘোরাফেরা করছে, তারাও মোটামুটি ক্যারাটে কুম্পু থেকে শুরু করে সব রকম তারা শেখে আর কি, তারা মোটামুটি প্রস্তুত আছে। ঠিক আছে, ওরা যেটা বোম চাকু নিয়ে করবে আমরা হাতে করব, আমাদের হাতের বেশি কিছু দরকার নেই, একদম মানে পুরোনো দিনের মার্শাল আর্ট। এই প্রসঙ্গে স্যার শেষ প্রশ্ন আমি জিজ্ঞাসা করব, মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পেরেছেন যে এই ভোটে তেমন একটা তিনি কামড় বসাতে পারবে না, সেই জন্য কি একটা সিমটম যাতে তার কাছে থাকে, একটা তার কাছে যেন অজুহাত থাকে, সেই জন্য কি তিনি এই ধর্ণা মঞ্চ উপস্থিত আছেন? প্রথমত গ্রামে ওনার যাত্রা করছিল না, অভিষেক, যাত্রায় লোক হচ্ছিল না, বিশাল মঞ্চ করছে, নিচে লোক নেই। তখন আইপ্যাক বলেছে এটা বন্ধ করে দাও, বন্ধ করে এবার বলছে এটা পাবলিসিটি তো দরকার। এবার মমতা ব্যানার্জি যেখানে যেখানে যাচ্ছেন সেখানে যদি লোক না হয় তাহলে কি করা যায়? তখন একটা ছোট্ট জায়গায় রাস্তা আটকে একটা মিটিং উনি করেছেন, এবং তাতেও লোক হয়নি, মানে একটা 500-600 লোক বসার জায়গা, সেখানেও লোক হয়নি। উনি ভয় পেয়ে গেছেন, উনি বুঝতে পেরেছেন ওনার গভর্নমেন্টটা টিকবে না, এবার মোটামুটি শেষ তৃণমূল কংগ্রেস পার্টিটা, আয়ু আর 60 দিন, তারপরে এই পার্টিটাই থাকবে না, এই পার্টিটাই থাকবে না, আমি আপনাকে বলছি। এবার পার্টি রাখার জন্য এই গুরুস্বামী ধরছে কেন? যাতে আগামী দিনে ওকালতি টোকালতি করে এই পার্টিকে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু জনসমর্থন না থাকলে কী করে কোন পার্টি থাকবে?